তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল? স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে সম্প্রতি এই বক্তব্য তিনি দিয়েছেন। সেই বক্তব্যের অবশ্য প্রাসঙ্গিকতা ছিল, সেই প্রাসঙ্গিকতাটাই আমি উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, পুনর্লিখিত সংবিধান, নতুন সংবিধান, গণপরিষদ এগুলো একই কথা। সংবিধানে যা কিছু গ্রহণ করতে চাই তা সংবিধানে আনি। তাল ধপ করিয়া পড়িল নাকি পড়িয়া ধপ করিল একই কথা। আরেকটি কথা আছে, আমি সেটি উল্লেখ করতে চাই। জুলাই অভ্যুত্থানের চেতনাকে সংবিধানে ধারণ করা হবে বলে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ 5 এপ্রিল সংসদে বলেছেন, কিন্তু 1971 সালের স্বাধীনতার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না। 71 এবং 1972 সালের সংবিধান কেন অনেকের ভালো লাগে না তা তারা বোঝেন। কারণ সেখানে স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ, বিজয় অর্জন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবই এক কাতারে গাথা। এটা কারো কারো জন্য পরাজয়ের গ্লানি হতে পারে। তুষার ভাই, আপনি নিশ্চয়ই তার বক্তব্যটি শুনেছেন, আপনি এই বিষয়ে আসলে কি বলতে চান? তিনি তো শুরু থেকেই কিছু বিষয়ে পরিষ্কার ছিলেন। এমনকি ইলেকশনের আগেও কিন্তু তিনি বলেছিলেন যে জুলাই আদেশের মাধ্যমে জুলাই সনদের বিষয়টি নিয়ে বিএনপির সাথে প্রতারণা করা হয়েছে। কেননা তারা যেভাবে সনদ স্বাক্ষর করেছিলেন সেইখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। কথা ছিল যে নোট অফ ডিসেন্টগুলি থাকবে এবং তার বাদে বাকিটা গণভোটে যাবে। যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেখানে আসলে ঐকমত্য হয় নাই, এবং ঐকমত্য হয় নাই সেখানে জনগণের ভোট দেওয়ার কিছু নাই। কিন্তু ডক্টর ইউনূস সেটা না করে তিনি রাষ্ট্রপতির মাধ্যমে একটি অধ্যাদেশ জারি করিয়েছিলেন, যেটা সাংবিধানিকভাবে বৈধতা নাই, যেটা এবং এই বৈধতা ছাড়াই গায়ের জোরে তিনি এটা করেছিলেন। এবং করবার পরে সংসদে এসে বিএনপি আগে যেটা বলেছিল সেটাই করেছে। কারণ এই সংবিধান সংস্কার পরিষদ নামক কোনো একটি বস্তু, যে বস্তুটা আসলে সাংবিধানিকভাবে সিদ্ধ না, আইনগতভাবে সিদ্ধ না, সেটার তো শপথ নেওয়ার কোনো উপায় নেই। ফলে তারা শপথ নেন না এবং সেটার থেকে জটিলতার উৎপত্তি হয়েছে। বিরোধী দল বলতে শুরু করেছে যে না, সংবিধান সংস্কার পরিষদ করতে হবে। এখন সংবিধান সংস্কার মানে কি? যে কোনো সংশোধনী আনা মানেই সংবিধানের সংস্কার করা। সংস্কার আর পরিবর্তন দুইটার মধ্যে তফাৎ রয়েছে। পরিবর্তন মানে হচ্ছে রিপ্লেস করা, আর সংযোজন, সংস্কার, পরিবর্ধন এগুলি হচ্ছে কমানো, বাড়ানো। পুরো সংবিধান তো কেউ বাতিল করছে না, তাহলে সংবিধানকে রেখেই সংস্কার করছে। যেমন পুরনো বাড়ি সংস্কার হয়, দরজা বদলায়, জানালা বদলায়, নতুন করে প্লাস্টার করে, সেরকম। তো যে সংশোধনীগুলি আনলে পরে সংবিধানে এই সংস্কারের বিষয়গুলিকে সন্নিবেশিত করা যাবে, সেই সংশোধনীগুলি আনলেই হয়ে যাবে। এটার জন্য আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ করতে হবে কেন? এটা হচ্ছে একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, উনি সুন্দর একটা উদাহরণ দিয়েছেন যে তাল ধপ করিয়া পড়ুক আর পড়িয়া ধপ করুক, ধপই করে এবং পড়ে। তো এই যে ধপই করে না, পাকলে পড়ে, অথবা আপনি উপরে উঠে কেটে ফেলে দিলেন নিচে, কিন্তু পড়িলে তো ধপ করিবে, আর ধপ করিলেই পড়িবে। তো বিষয়টা হয়ে গিয়েছে এইরকম যে বিরোধী দলের একটা অংশ বলার চেষ্টা করছেন, বিশেষ করে এনসিপি, যে না, আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে চেয়েছি সব সেভাবে হবে। এবং আপনার নিশ্চয়ই মনে আছে যে ইলেকশনের আগে এনসিপির আহ্বায়ক কিংবা সভাপতি যাই বলেন, তিনি বলেছিলেন যে সংবিধান 2026 লিখতে হবে। তো তাদের কাজকর্মের মধ্যে প্রচুর স্ববিরোধী ব্যাপার স্যাপার ছিল। এই স্ববিরোধিতার কারণে যেটা হয়েছে, জনগণের কাছে তাদের এই দাবি দেওয়ার গ্রহণযোগ্যতা কমে গিয়েছে, এবং কমে যাওয়ার ফলেই তারা আসলে কি বলেছেন, কি করেছেন, অথবা কি করবেন, কি বলবেন, এগুলো বুঝে উঠতে পারছেন না। এবং সেই কারণে সংবিধান সংস্কার হবে সংশোধনীর মাধ্যমে। এবং যথার্থই বলেছেন সালাউদ্দিন আহমেদ যে তাল যেভাবেই পড়ুক, এটা ধপ করিবে, অথবা ধপ করিলে ইহা পড়িয়াছে ধরিয়া নিতে হইবে। তো যদি তাই হয়, তাহলে সংবিধান সংস্কার হলে সংশোধনীর মাধ্যমে সংস্কার হবে, গৃহীত হবে, এবং তারপর সংস্কারগুলি প্রযুক্ত হবে, এবং তাহলে জুলাই সনদের যে বাস্তবায়নের বিষয়টি, সেটি বাস্তবায়িত হবে। কিন্তু একটা জায়গায় তিনি সুস্পষ্ট অবস্থান বলে দিয়েছেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। এই কথা আমরা একদম শুরু থেকে বলে আসছি টকশোতে, আমি বলেছি, আর অন্য অনেক আলোচক বলেছেন, যে মুক্তিযুদ্ধ একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয়ের ঘটনা। মুক্তিযুদ্ধ একটি আধিপত্যবাদী নির্যাতক সরকার, রাষ্ট্র এবং সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ছিল, যাদের সঙ্গে আমাদের সাংস্কৃতিক তফাৎ আছে, যাদের সঙ্গে আমাদের আচরণগত তফাৎ আছে, খাওয়া দাওয়ার তফাৎ আছে, মানে যাদের সঙ্গে আমাদের ভাষার তফাৎ রয়েছে, এবং যাদের সঙ্গে সবচেয়ে বড় আমাদের মানসিকতার তফাৎ রয়েছে। তো
তো সেই নির্যাতক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই সেনাবাহিনীর বিরুদ্ধে আমাদের যে লড়াই, পাকিস্তানি সেনাবাহিনী, সেইটার সাথে একটা দেশের মধ্যে স্বৈরাচার এসেছে, সেই স্বৈরাচার তাড়ানো কোনোভাবে এক হতে পারে না। এরকম স্বৈরাচার ভবিষ্যতে আসলে আবার এইভাবেই তাড়ানো হবে, কিন্তু বাংলাদেশ দুইবার স্বাধীন হবে না, বাংলাদেশে দুইটা মুক্তিযুদ্ধ হবে না, বাংলাদেশ আবার কোনো পাকিস্তানি বা অন্য কোনো আধিপত্যবাদী শক্তির সেনাবাহিনীর বিরুদ্ধে যদি তারা আগ্রাসী না হয়, তাহলে লড়াইও করবে না। তো গণভোটের নিয়ে আপনার বক্তব্য কি? গণভোট কথা তো বলা হচ্ছে যে আপনি দেখেন 70% এই প্রচেষ্টা মানুষের নিয়ে শাহদিন মালিক পরিষ্কার বলেছিলেন 70% মানুষ ভুল করতে পারে না, বা 70% মানুষ ভোট দিলেই সেটা যে একেবারে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা কি হচ্ছে, 70% মানুষ কোথায় ভোট দিয়েছেন। গণভোটের এই পুরো প্রক্রিয়াটা ডক্টর মোহাম্মদ ইউনূস তাড়াহুড়া করতে গিয়ে একটা অবৈধতার মধ্যে নিয়ে গিয়েছেন। সংবিধানে সংযুক্ত করা হবে বা সংবিধান থেকে বাদ দেওয়া হবে এরকম কোনো সিদ্ধান্ত রাষ্ট্রপতি তার আদেশের মাধ্যমে দিতে পারেন না। রাষ্ট্রপতি আইন তৈরি করতে পারেন সংবিধানের আলোকে, সাংবিধানিকভাবে সাংঘর্ষিক নয় এমন আইন তৈরি করতে পারেন। কিন্তু গণভোট হচ্ছে একটা সাংবিধানিক বিষয় যেটা সংবিধানে যুক্ত করতে হবে। এটা একটা সাংবিধানিক বিধি, ভোট একটি সাংবিধানিক বিধি। ফলে উনি একটা ভোট যুক্ত করে দিয়েছেন, গণভোট, যেটা সংবিধানে নাই, অথচ উনি শপথ নিয়েছেন রাষ্ট্রপতি যে উনি সংবিধানকেই সমুন্নত রাখবেন। তাহলে এই বিষয়টি এই আসলে কারণটা তো হলো ঘটেছে কিভাবে? ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস তো রাষ্ট্রবিজ্ঞান বুঝেন না, এটা যে উনি বুঝেন না এটা তো পরিষ্কার ওনার কাজকর্মের মধ্যে। উনি বুঝেন না বলেই তো উনি আলী রিয়াজকে নিয়ে এসেছিলেন। না, আলী রিয়াজকে উনি এনেছিলেন তো এই কারণে, উনি বুঝেন না বলে কাকে আনতে হবে আর কাকে আনতে হবে না এটাও বুঝেন নাই। উনি আলী রিয়াজকে এনে সংবিধান সংস্কার করানোর চেষ্টা করেছেন। নিজে একটা কমিটির প্রধান, উনি সেই কমিটিতে কখনো মিটিং অ্যাটেন্ড না করে উনি আলী রিয়াজকে দিয়ে পুরা কাজটা করিয়েছেন। উনি কিচ্ছু বুঝেন না আইন কানুনের। আইন কানুন যদি বুঝতেন তাহলে উনি স্বার্থের দ্বন্দ্ব বুঝতেন, উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বুঝতেন, উনি বুঝতেন যে সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে থেকে নিজের কর মাফ করা, নিজের প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, নোবেল পুরস্কার পেলে কর দিতে হবে না এরকম আইন কানুন বানানো, এগুলো নির্লজ্জতা, বেহায়াপনা। এবং উনি যেটা বুঝেন না, এই অবুঝের মতো উনি আরো অনেক কাণ্ড কারখানা করেছেন এবং ওনার এই অবুঝত্বের দায় আমাদেরকে দিতে হচ্ছে। তো উনি অবুঝের মতো এই যে এইচপিএনএসপি বাতিল করে দিয়েছিলেন ওনার পেয়ারা উপদেষ্টা নূরজাহান বেগমকে দিয়ে, এবং করিয়ে দিয়ে আজকে হামের শিশুরা মারা যাচ্ছে, আজকে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। উনি না বুঝেন স্বাস্থ্য, না বুঝেন রাষ্ট্রনীতি, না বুঝেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, উনি শুধু বুঝেন গ্রামীণ ব্যাংক, উনি বুঝেন গ্রামীণ ফোন, উনি বুঝেন ব্যান্ডউইথ, উনি বুঝেন 5G, উনি বুঝেন কোথার থেকে টাকা আসে, উনি বুঝেন কোথায় নিজের টাকা মাফ করাইতে হবে, নিজের কর, নিজের ট্যাক্স, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের কর, এগুলো কীভাবে মাফ করাতে হবে উনি এগুলো বুঝেন। উনি বুঝেন লাইসেন্স পারমিট, উনি বুঝেন হচ্ছে কী করে বিদেশে লোক পাঠাইতে হলে সেই বিদেশে লোক পাঠানোর লাইসেন্স একটা নিজের নামে ইস্যু করতে হয়, নিজের কোম্পানির নামে। দায়িত্বে বসে থেকে নিজের স্বার্থ রয়েছে সেই রকম জায়গাতে আইন কানুন তৈরি করে সুবিধা দেওয়ার চেষ্টা করা। যেমন গ্রামীণ ব্যাংক হচ্ছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান নয়, এটি একটি বিশেষ আইনে নিবন্ধিত ব্যাংক, এটার জন্য একটা আলাদা আইনই আছে। অথচ উনি কি করলেন, প্রথমে একটা আদেশ জারি করালেন যে গ্রামীণ ব্যাংক এখন থেকে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান হিসেবে গণ্য হবে। তারপরে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানকে যে কর সুবিধা দেয় ওইটা গ্রামীণ ব্যাংকের নামে নিয়ে নিলেন। তো এগুলো লোকে বুঝে না। এক সময় ক্ষমতায় থেকে শেখ হাসিনা সরকার এসালমের মতো লুটেরা পুঁজিপতিদেরকে কর মাফ করত, আর উনি ক্ষমতায় থেকে নিজের কর মাফ করে দিয়েছেন। তো ওনার সাথে এসালমের তফাৎ কি? উনিও ব্যাংকের মালিক, এসালমও ব্যাংকের মালিক, উনিও নিজের ব্যাংকের ট্যাক্স মাফ করে, এসালমও নিজের ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স মাফ করায়। এসালম বিদেশে পালিয়ে গিয়েছে আর উনি বিদেশেই থাকেন। উনি মাঝখানে কিছুদিনের জন্য বাংলাদেশে এসে এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার যে ভূমিকা, সেই ভূমিকায় ভালো অভিনয় করেছেন। অভিনয় বলছেন আপনি? অবশ্যই অভিনয় করেছেন, কারণ ওনার লয়্যালটি তো বাংলাদেশের প্রতি না। যদি থাকতো তাহলে উনি এই গোলামির চুক্তি স্বাক্ষর করতেন না, যে গোলামির চুক্তির কারণে এখন একটি নির্বাচিত সরকারকে কোথা থেকে তেল কিনবে এটা জিজ্ঞেস করতে হয়, যারা যুদ্ধ লাগিয়ে তেলের দাম বাড়িয়ে দিয়েছে তাদের কাছে। এই চুক্তি নিয়ে তো আসলে কেউ আর কথা এখন বলছে না, আপনারা যারা আছেন তারা না বলছেন।